দুকাটির প্রতারণার শিকার ইসকন। ধর্মীয় বই কেনার বরাত দিয়ে প্রতারিত। ইসকনকে বই বিক্রির বরাতে পেতে কারসাজি, বরাতের থেকে কম বই দিয়ে বেশি বিল। কিভাবে প্রতারণার শিকার, কি জানা যাচ্ছে, কি অভিযোগ ইসকনের, ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন এবার প্রতারণার শিকার হয়েছে। 2 কোটি টাকা প্রতারণার শিকার হয়েছে ইসকন। কারণ ইসকনের তরফে ধর্মীয় বই কেনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেবরাজ ভট্টাচার্য নামে একজন সাপ্লাইকারী, তাকে ইতিমধ্যে সেক্টর শহরে থানা গ্রেপ্তার করেছে। ইসকনের তরফে যেটা অভিযোগ জানানো হয়েছিল সেক্টর শহরে থানাতে, এই দেবরাজ ভট্টাচার্য এবং তার অ্যাসোসিয়েট শ্যামল কান্তি, তারা দুজনে মিলে ইসকনকে বই সাপ্লাই দেওয়ার কথা ছিল। যে সংখ্যায় বইয়ের বরাত দেওয়া হয়েছিল বা অর্ডার দেওয়া হয়েছিল ধর্মীয় গ্রন্থ, সেই সংখ্যায় বই না দিয়ে বিল ফর্জারি অর্থাৎ ভুয়ো বিল জমা দিয়ে ইসকন কর্তৃপক্ষের কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বা 2 কোটি টাকা তুলে নিয়েছে। ইসকনের যে অডিট হয়েছিল সেই অডিটে এই গরমিল সামনে আসে। এরপরই সেক্টর সোহানি থানাতে কিন্তু অভিযোগ জানানো হয় এই দেবরাজ ভট্টাচার্য এবং তার অ্যাসোসিয়েট শ্যামল কান্তি মণ্ডলের বিরুদ্ধে। এরপরই তদন্ত শুরু করা হয় এবং যখন অভিযোগ জানানো হয় সেক্টর সোহানি থানাতে, তারপর থেকে কিন্তু এই দেবরাজ ভট্টাচার্য গা ঢাকা দিয়েছিলেন শহর কলকাতা থেকে, এবং চলতি সপ্তাহে তিনি কলকাতায় এলে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে তার টাওয়ার লোকেশন গিরিশ করে এলাকা থেকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজকে প্যান্সেল কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ পুলিশ মনে করছে এই যে ইসকনের সাথে ইসকন যে প্রতারণার শিকার হয়েছে, তাদেরকে ভুয়ো বিল দেওয়া হয়েছে এবং যে সমস্ত টাকা, যে 2 কোটি টাকা নিয়েছিলেন দেবরাজ ভট্টাচার্য এবং তার অ্যাসোসিয়েট শ্যামল কান্তি মণ্ডল, তারা বিভিন্ন ছোট ছোট সেল কোম্পানি খুলে সেই সমস্ত কোম্পানিতে এই সমস্ত টাকা লগ্নি করেছে। সেই সমস্ত কোম্পানি সম্পর্কে তথ্য পেতে চান শ্যামল কান্তি এখনো অ্যারেস্ট হয়নি, তারও কিন্তু সন্ধান পেতে চাইছে এবং এই সপ্তাহে আরো বেশ কয়েকজন আছে বলে মনে করছে। 2 কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন, এরকম কিছু, এরকম ভুল খবর। এটা আপনার যে বই দেওয়ার কথা ছিল সেই বই আপনি দেননি, কিন্তু ফর্জ বিল বানিয়ে 2 কোটি টাকা নিয়েছেন। না না, ভুল কথা, ভুল খবর এগুলো। সরাসরি অভিযোগ আনছে ইসকন, আপনি 2 কোটি টাকা আপনি ফর্জ ওদের সাথে ভুয়ো বিল দিয়ে টাকা নিয়েছেন, কিন্তু বই সাপ্লাই করেননি। অডিটে ধরা পড়েছে। আয়ের টোপে 200 কোটির প্রতারণা, স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে জালিয়াতি। দক্ষিণ আসানসোলের চাঞ্চল্যকর অভিযোগ। আরো এই বিষয়ে ডিটেল জানবো, তবে তার আগে আরো একবার জানাই, আয়ের টোপে 200 কোটির প্রতারণা, স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে জালিয়াতি। দক্ষিণ আসানসোলের চাঞ্চল্যকর অভিযোগ। দীপক রয়েছে আমার সঙ্গে সরাসরি। দীপক, কিভাবে এই জালিয়াতি, কি জানা যাচ্ছে? দেখো, এইবার জালিয়াতি করা হয়েছে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারের সাধারণ মানুষকে জালিয়াতির শিকার করা হয়েছে। ঠিক কয়েকদিন আগেই আসানসোল উত্তর এলাকায় দেখা গেছিল চিট ফান্ডের নামে মানুষের কাছ থেকে কম সময়ে বেশি টাকা দেবে এই প্রলোভন দেখিয়ে পরে প্রায় 350 কোটি টাকা জালিয়াতি করা হয়। এরপর এবার সামনে এসছে প্রায় 200 কোটি টাকা জালিয়াতি করা হয়। এই জালিয়াতি কিভাবে করা হয়? খুব কম সময়ে তাকে অতিরিক্ত লাভ দেওয়া করিয়ে দেবে এবং চেন বিজনেসের মাধ্যমে মানুষকে সাহায্য করবে, আর্থিক সাহায্য করবে, স্বনির্ভর করে তুলবে। শেষমেশ এগ্রিকালচারের মাধ্যমে মানুষকে সাহায্য করা হবে, মানুষ স্বনির্ভর হবে এবং খুব কম টাকা বিনিয়োগ করলে এই সংস্থাতে তারা বেশি লাভবান হবে। এই প্রতিশ্রুতি দিয়ে পরে যখন টাকা বিনিয়োগ করে আমানতকারীরা, বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার আমানতকারীরা বিনিয়োগ করে এবং শেষকালে যখন তারা টাকা না ফেরত পায়, সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। সেই চেক নাকি 2000 সংখ্যায় 2000 ছিল, সেই 2000 চেকই কিন্তু বাউন্স করেছে। এরপরে আসানসোলের যে সদর দপ্তর সেইখানে এসে দেখতে পায় কি তালা ঝুলছে। এরপরে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলের কাছে সরব হন আমানতকারীরা এবং শেষমেশ আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ হচ্ছে দিন কয়েক আগে আসানসোল উত্তর এলাকায় এক চিট ফান্ডের ঘটনা সামনে এসেছিল, তারপরেই 200 কোটিরও বেশি টাকার প্রতারণা ঘটনা কিন্তু দক্ষিণে সামনে এসছে। এতেই কিন্তু পুলিশকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বিধায়ক, দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। এসএসসির পরীক্ষা দিয়ে অনুপস্থিত, হাইকোর্টের নির্দেশে জেল থেকে এসএসসি। বোলপুর থেকে পরীক্ষা দেন আব্দুস সত্তার। একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েও অনুপস্থিত ইতিহাসের পরীক্ষার্থী আব্দুস সত্তার কিন্তু কোথায়? খবর প্রকাশ্যে আসতেই কাটলো জট। অনুপস্থিত পরীক্ষার্থী আব্দুস সত্তার হলেন উপস্থিত।
ইতিহাসের 60-এর মধ্যে আব্দুল সত্তারের প্রাপ্ত নম্বর 38 আর টোটাল। এ বিষয়ে ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, এসএসসির পরীক্ষা দিয়েও অনুপস্থিত, হাইকোর্টের নির্দেশে জেল থেকে এসএসসি, বোলপুর থেকে পরীক্ষা দেন এই আব্দুল সত্তার। একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েও অনুপস্থিত ইতিহাসের পরীক্ষার্থী আব্দুল সত্তার। খবর প্রকাশ্যে আসতেই সেই জট কেটে গেল। অনুপস্থিত পরীক্ষার্থী আব্দুল সত্তার হলেন উপস্থিত। ইতিহাসের 7 নম্বরের মধ্যে আব্দুল সত্তারের প্রাপ্ত নম্বর 38। টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছে কোপ, অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতের ঘটনা, 300-র বেশি গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভজিৎ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা এইভাবে 300-র বেশি গাছ কেটে ফেললেন? দেখো, ব্যবস্থা বলতে এখনো পর্যন্ত কিন্তু বন দপ্তর তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু যে গাছ পড়ে রয়েছে সেই সব গাছ বাজেয়াপ্ত করেছে বন দপ্তর, এবং কারা এই গাছ কাটলো, কিভাবে কাটা হলো, কেন অনুমতি নেওয়া হলো না, সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছে। যদিও সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন যে প্রকাশ্যে এইভাবে কখনো রাতের অন্ধকারে, কখনো প্রকাশ্যে দিনের বেলাতেই কিন্তু খানাকুলের যে মাইনান এলাকা রয়েছে ঠাকুরানীচক পঞ্চায়েত, সেখানকার মাইনান এলাকায় আরোরা খালের পাশে অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও তখনও কিন্তু পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। তাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে বিজেপি পরিচালিত যে ঠাকুরানীচক পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মদতেই কিন্তু এই গাছ কাটা হয়েছে, এবং এ নিয়ে পাল্টা বিজেপিও যেটা দাবি করছে যে তাদের কিভাবে এই গাছ কাটা হলো তারা সেটা জানেন না। যদিও বিজেপি প্রধান বলছেন যে তার পঞ্চায়েত এলাকায় হয়েছে, অথচ তিনি নিজেই জানেন না। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছেই যে তার এলাকায় যেহেতু গাছ কাটা হয়েছে তিনি কেন জানেন না। এ নিয়ে কিন্তু এই মুহূর্তে বন দপ্তর তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, বেশ। কোনো পারমিশন নেই, এইটি ঠিক, সেইটি অবধি আমরা বলতে পারি, বাকি আমরা কিছু বলতে পারি। কে বা কারা কাটলো সেই বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। 5 তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে, যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয়। হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক, পঞ্চায়েত প্রধান, কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন। ইনভেস্টিগেশন চলছে। যে শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া ডিভিশনের যিনি অফিসার এসেছেন প্রত্যক্ষ তিনি দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এর কোনো পারমিশন নেই। এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো লুট করো, গাছ কাটো লুট করো। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে, স্বাভাবিক ওদের প্রশ্নের কি উত্তর দেবো? গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, কিছু লোক নিয়ে যাচ্ছিল, সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করে একটা জায়গায় স্ট্যাক করি, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই, আমরা মেল করেছি, চিঠি করেছি, সেই চিঠির কপি আমাদের কাছে আছে। এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তদন্তর পরেই বলা যাবে। তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। যদি কেউ দোষ করে থাকে ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনের পর যা হবে। 100 দিনের কাজে বসানো হয়েছিল গাছ, বাঁকুড়ার রায়পুরে সেই সব গাছেই কোপ। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, বন্ধ করে দিলেন গাছ কাটার কাজ। সরকারি জায়গায় একের পর এক গাছে কোপ, কাটা গাছ রাখা হয়েছে ডাঁই করে। বাঁকুড়ার রায়পুর ব্লকে বক্সি গ্রাম। 2016 সালে এখানে 100 দিনের কাজে গাছ বসানো হয়। কোনোটা সোনাঝুরি, কোনোটা ইউক্যালিপটাস। তৈরি করা হয় বনাঞ্চল। সেই গাছ একটু একটু করে বড় হয়েছে। অভিযোগ, এইসব গাছে নজর পড়ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। বিষয়টি নজরে পড়তেই সরব হন স্থানীয়রা, গাছ কাটার কাজ বন্ধ করে দেন। এরপরেই বিডিওর দ্বারস্থ হন তারা।
কে স্ট্যান্ডার্ড দিচ্ছে কে নিয়েছে সেটা আমাদেরকে বলেনি, যার জন্য আমাদের আপত্তিটা। আমাদের গ্রামের সবার অনুরোধ যে গাছ কাটতে দেব না, যেমন গাছ আছে তেমনি থাক, কিন্তু এটা প্রশাসন জানতো নি। আমরা প্রশাসনকে জানালাম, তখন বলছে না আমরা জানিনি, এটা বন্ধ থাক। বিডিও সাহেব নিজে বলেছে যে বন্ধ থাক। এখানে গাছ কাটতে দেবো না, বাগান যেমনই আছে তেমনি থাক, কোনো পারমিশন ছাড়াই কাটছিল গাছ। আপনারা কি আটকালেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি যেমন বাগান যেমনি ছিল সেরকমই থাক। আর অভিযোগ আছে যে কিছু লোক কোনো একটি সরকারি জায়গায় গাছ কেটে নিচ্ছে। এটা জানার পরে আমি সংশ্লিষ্ট থানা এবং বক্সি ফাঁড়িতে জানাই এবং ওখানে পুলিশ হস্তক্ষেপ করে। হস্তক্ষেপ করার পরে ওটা আপাতত বন্ধ আছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বর্ধমানে বিজেপির মিছিল। সেই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরদিন্দু রয়েছে টেলিফোন লাইনে। শরদিন্দু, এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হবে? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সেই মিছিলে উপস্থিত হয়েছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণের আগেই মিছিল শুরু হয়েছে বর্ধমানের বড় নীলপুর মোড় এলাকা থেকে, এবং এই মিছিল বর্ধমানের কার্জন গেটকে গিয়ে শেষ হবে এবং সেখানে জনসভা করবেন, বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। এবং এই মিছিল বলা যায় যে 15 মিনিট আগে শুরু হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে ছোট নীলপুর মোড় এলাকা ক্রস করছে সেই মিছিল, এবং মিছিলে কর্মীরা স্লোগান দিচ্ছেন এবং মূলত এটা প্রতিবাদ মিছিল হিসেবে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং সেই মিছিলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি রয়েছেন। এর সঙ্গেও তাদের মহিলা এবং যুব এবং মূল যে বিজেপির নেতা কর্মীরা তারা সকলে রয়েছেন। সেই মিছিল বলা যায় যে পুলিশি নিরাপত্তাও রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে এই মিছিল অনুষ্ঠিত হয়। এখন কার্জন গেটের দিকে যাচ্ছে এই মিছিল, কিছুক্ষণের মধ্যেই বীরহাটা এলাকা ক্রস করবে সেই মিছিল। সব মিলিয়ে বিজেপি কর্মীদের মধ্যে এবং বেশ কিছু জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে বিজেপি কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা এখন মিছিলে যোগ দিয়েছেন এবং সেই মিছিল এগিয়ে চলেছে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের দিকে, এবং সেই কার্জন গেটে গিয়ে এই মিছিলের শেষ হবে এবং সেখানে প্রতিবাদ সভা করবেন শুভেন্দু অধিকারী। বেশ।